তুই তোর সমস্ত পুরনো শত্রুদের মুক্ত করে দিয়েছিস, রানী মধুবালাকে ফিরিয়ে এনেছিস, রূপমঞ্জরীকে তার সিংহাসনে ফিরিয়ে দিয়েছিস। তুই ভাবছিস তোর এই ক্ষমা আর দয়া তোকে জয়ী করবে, কিন্তু তুই জানিস না হেমরাজ্যের রাজার আয়ু এবার শেষ। ওনার জীবনের প্রদীপ নিভে যাওয়ার সাথে সাথে হেমরাজ্যের সিংহাসনে এক বিশাল শূন্যতা তৈরি হবে, আর সেই সুযোগে আমি কালভৈরব আমার নতুন মায়াজালের বিস্তার করব। তোমরা আমাকে ক্ষমা করো, আমি অতি ক্ষমতার লোভে অন্ধ হয়ে তোমাদের প্রতি নজর দেইনি, নিজের স্বার্থের কথা ভেবেছি। তোদের কোলে আবার ওকে ফিরিয়ে দেয়। কথাটি শেষ হতেই রাজা অম্বিকা প্রসাদের হাত দুটি খসে পড়ল বিছানায়, চোখ দুটি স্থির হয়ে গেল। কালভৈরবের অন্ধকার মায়াবী গুহা, জাদুর আয়নার সামনে দাঁড়িয়ে জাদুর লাঠি ঘোরাচ্ছে কালভৈরব। আয়নায় ভেসে উঠেছে রাজা অম্বিকা প্রসাদের হেমরাজ্যের রাজপ্রাসাদের ছাদ। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। চারুলতার রাজপুত্র অরুণ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। অরুণের চোখে ঝরঝর করে জল ঝরছে, আর চারুলতা শান্ত মুখে অরুণের পাশে দাঁড়িয়ে আছে। চারু, আমি আর সহ্য করতে পারছি না। বাবার এই নিস্তেজ শরীরটা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। উনি প্রতিটা শ্বাস নেওয়ার জন্য লড়াই করছেন। আমি সন্তান হয়েও বাবাকে একটু কষ্ট থেকে মুক্তি দিতে পারছি না। রাজপুত্র, নিজেকে শান্ত করুন। আপনার এই চোখের জল যদি মহারাজ দেখতে পান, তবে উনি শান্তিতে বিদায় নিতে পারবেন না। জন্ম আর মৃত্যু উপরওয়ালার বিধান, এতে তো মানুষের কোনো হাত নেই। কিন্তু চারু, বাবা চলে গেলে এই বিশাল হেমরাজ্যকে আমি কিভাবে সামলাবো? বাবার ছায়া মাথার উপর ছিল বলেই তো আমি নিঃসংকোচে বাঁচতে পেরেছি, আর সেই ছায়াটা সরে যাচ্ছে। আপনি একা নন রাজপুত্র, আমি আপনার পাশে আছি। আমাদের বিশ্বস্ত সবাই আমাদের কাছে আছে। বাবা, ক্যাবলা, পুরো রাজ্যের প্রজারা। মহারাজ আপনাকে বীর যোদ্ধা হিসেবে গড়ে তুলেছেন। আজ আপনার ভেঙে পড়ার সময় নয়। তোমার কথা শুনলে আমি বুকে অনেক সাহস পাই চারু, কিন্তু বাবার অন্তিম সময়টা যেন আমাকে বেশি কষ্ট না দেয়। আমি শুধু উপরওয়ালার কাছে এই প্রার্থনাই করছি। মহারাজ তার জীবনের সমস্ত দায়িত্ব শেষ করেছেন। রানী মধুবালা হেমরাজ্যে ফেরাতে ওনাকে আত্মিক শান্তি দিয়েছে। আপনি এখন বাবার পাশে গিয়ে বসুন রাজপুত্র। ওনার সেই সময়টুকু ওনাকে কেবল ভালোবাসা দিন। সুরেশপুর গ্রাম। উনুনে হাঁড়ি চাপিয়ে রান্না করছে মীরা, আর ঘরের ভেতরে বিছানায় শুয়ে থাকা অসুস্থ মায়ের মাথায় সর্ষের তেল দিয়ে ভালো করে মালিশ করে দিচ্ছে ভ্যাবলা। ওরে ভ্যাবলা, থাম রে বাবা থাম, তুই তো আমার পুরো মাথাটা তেলে ভাসিয়ে দিলি, আর কত তেল দিবি? আমার মাথা তো এমনিতেই ঠান্ডা হয়ে গেছে রে। মা, তুমি চুপটি করে শুয়ে থাকো তো। কতদিন পর তোমার এই বুড়ো মাথায় তেল মালিশ করার সুযোগ পেয়েছি। জানো, চারু দিদি বলেছে মায়ের সেবা করলে নাকি জীবনের সব পাপ ধুয়ে যায় গো। মীরা তখনই দরজায় এসে খাবার থালা হাতে নিয়ে হেসে বলে, ঠিক বলেছ গো তুমি শাশুড়ি মা। আপনি ভ্যাবলাকে বকবেন না। ও সুরেশপুর আসার পর থেকে শুধু একটা কথাই বলছিল, কখন মায়ের কাছে গিয়ে তার সেবা করবে। এখন চুপচাপ ওকে মালিশটা করতে দিন তো। তোরা দুজনে আমার কাছে ফিরে এসেছিস, এর চেয়ে বড় ওষুধ আমার জন্য আর কি হতে পারে রে। আমি তো ভেবেছিলাম এই ভাঙা ঘরে একাই পচে মরবো। চারুলতা মা আমার সন্তানদের আমার কোলে আবার ফিরিয়ে দিয়েছে। মা, চারু দিদির মনটা স্বর্গের মতো বড় গো। উনি আমাদের পাঠিয়েছেন যাতে যাতে আমরা তোমার শেষ বয়সে তোমার পাশে থাকতে পারি গো। আমি এখন থেকে সুরেশপুরের ক্ষেত খামারে কাজ করব। হ্যাঁ মা, আমি গরম গরম ওষুধি পথ্যা বানিয়ে এনেছি। এটা খেলে আপনার বুকের সর্দিটা একেবারেই সেরে যাবে। আপনি একটু কষ্ট করে খেয়ে নিন না মা। রত্নগড় রাজ্য। রাজপ্রাসাদের সামনে বিশাল চত্বর। প্রজারা আনন্দ ধ্বনি দিচ্ছে, রানী রূপমঞ্জরীকে স্বাগত জানাচ্ছে। মহারানী রূপমঞ্জরী জয় হোক। আমাদের ভাগ্য ভালো যে আপনি আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন। এই রাজ্যে যখন অভাব ও অকালে ডুবে যাচ্ছিল,
তখন আমরা খুব কষ্টে ছিলাম গো, কিন্তু এখন পরিস্থিতি ভালো মা। আর আপনি ফেরায় আমাদের আমাদের রাজপ্রাসাদের আবার প্রাণ ফিরে পেল। মহারানী রূপমঞ্জরি প্রজাদের উদ্দেশ্যে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমার প্রিয় প্রজাবৃন্দ, তোমরা আমাকে ক্ষমা করো। আমি অতি ক্ষমতার লোভে অন্ধ হয়ে তোমাদের প্রতি নজর দেইনি, নিজের স্বার্থের কথা ভেবেছি। কিন্তু আজ আমি এক নতুন রূপমঞ্জরি হয়ে তোমাদের মাঝে ফিরে এসেছি। রানীমা, আপনার এই বিনয়ের রূপ দেখে আমাদের বুক গর্বে ভরে যাচ্ছে গো। আমরা পুরনো কথা ভুলে গেছি। আপনি আপনি আবার সিংহাসনে বসুন এবং আমাদের পরিচালনা করুন। শোনো রত্নগরের মানুষ, আমি যে এই সিংহাসনে আবার ফিরতে পেরেছি তার একমাত্র কারণ হেমরাজের চারুলতা। ও চাইলে আমাকে চিরকালের জন্য বন্দি করে রাখতে পারতো, কিন্তু ও আমার ভেতরে সততা দেখে আমাকে ক্ষমা করেছে। এই চারুলতা জয় হোক, এই হেমরাজ্যের চারুলতা মহারানীর জয় হোক। ওপরওয়ালা, তুমি চারুলতাকে সব বিপদ থেকে রক্ষা করো। আমার মতো এক পাপীকে যে ক্ষমা করে আবার রাজ্যে ফিরিয়ে দিতে পারে, সে যেন চিরকাল শান্তিতে থাকে। হেমরাজের রাজপ্রাসাদ, যোগু, জয়া আর ক্যাবলার থাকার ঘর। ও মীরার বাবা, ক্যাবলা, তোরা একটু রাজামশাইয়ের ঘরে গিয়ে দেখে আয় না। আমার মনটা বড্ড অশুভ আশঙ্কা করছে। প্রাসাদের এই ঘুমট নিস্তব্ধতা যে আমি আর সহ্য করতে পারছি না রে। জয়া, তুমি নিজেকে সামলাও। সারুমা রাজপুত্র অরুণ নিজেই রাজা মশাইয়ের পাশে আছেন। আমরা যদি এখন ভেঙে পড়ি, তবে রাজপ্রাসাদের বাকি দাস দাসীরা যে সাহস হারিয়ে ফেলবে গো। আমাদের আমাদের আওয়াজ ভারী, তবে তুমি কোনো চিন্তা করো না কাকিমা। রাজপ্রাসাদের চারপাশের নিরাপত্তা আমি দ্বিগুণ করে দিয়ে এসেছি। প্রতিটা ফটকে দুজন করে অতিরিক্ত সশস্ত্র প্রহরী বসিয়েছি। খুব ভালো করেছিস ক্যাবলা। শোকের এই মুহূর্তে কোনো শত্রু যেন হেমরাজের সীমানায় ঢুকে পড়তে না পারে। রাজা মশাই অসুস্থ, এই সুযোগে যেন কোনো অশুভ শক্তি সারুমায়ের কোনো ক্ষতি করতে না পারে, সেদিকে আমাদের নজর রাখতে হবে রে। জাগো কাকা, সারু দিদির গায়ে এক ফোঁটা আসো আমরা লাগতে দেবো না। আমার জীবন দিয়ে হলে এই রাজপ্রাসাদকে রক্ষা করবো। তুমি শুধু রাজপুত্র অরুণের পাশে থেকো, উনি খুব একা হয়ে পড়েছেন। ও বিধাতা, আমাদের রাজামশাইকে অন্তত কষ্ট থেকে মুক্তি দাও, ওনাকে শান্তি দাও। কালভৈরবের অন্ধকার মায়াবী গুহা। জাদুর আয়নার সামনে দাঁড়িয়ে জাদুর লাঠি ঘোরাচ্ছে কালভৈরব। আয়নায় ভেসে উঠেছে রাজা অম্বিকা প্রসাদের মুমূর্ষু মুখ। ভেঙে পড়েছে হেমরাজের সব থেকে শক্তিশালী স্তম্ভটা, আজ ভেঙে পড়েছে। অম্বিকা প্রসাদের জীবন আলো নিভে যাওয়ার সাথে সাথে হেমরাজ্যে ঢুকে যাবে গভীর অন্ধকার। কালভৈরব তার জাদুর লাঠিটি আয়নার উপর 3 বার ঠুকে অদ্ভুত কিছু মন্ত্র উচ্চারণ করলো। লাঠির মুখ থেকে বেরিয়ে এলো এক মায়াবী কালো ধোঁয়া, যা গুহার দেয়াল ভেদ করে বাইরের আকাশের দিকে ধেয়ে গেল। যা আমার অভিশপ্ত মায়াবী ধোঁয়া, তুই হেমরাজের বাতাসে মিশে যা। প্রাসাদের প্রতিটি কোণে শোকের সাথে সাথে ছড়িয়ে দে অজানা আতঙ্ক আর বিভ্রান্তি। অরুণ আর চারুলতা যেন শোকে অন্ধ হয়ে যায়, তারা যেন বুঝতেও না পারে তাদের চারপাশে কেমন ভয়াল ভাত পাড়া হয়েছে। কালভৈরব নিজের মনে কিছুক্ষণ অট্ট হাসি হাসলো, তারপর আয়নার দিকে তাকিয়ে ক্রুদ্ধ চোখে বলল, চারুলতা, তুই সবাইকে ক্ষমা করেছিস, সবাইকে ভালোবাসছিস, কিন্তু তুই এই কাল ভৈরবকে জয় করতে পারবি না। রাজা অম্বিকা প্রসাদের মৃত্যুর পর এই রাজ্যে যে বিশৃঙ্খলা তৈরি হবে, তার সামলাতেই তোর জীবন বরবাদ হয়ে যাবে। আদিত্যকে তোরা কোনোদিন খুঁজে পাবি না, সে আমার মায়া জালেই বন্দী হয়ে থাকবে। হেমরাজ্যের রাজপ্রাসাদ, রাজা অম্বিকা প্রসাদের শয়নকক্ষ। রাজার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়েছে। চারুলতা, রাজপুত্র অরুণ এবং রানী মধুবালা ব্যাকুল হয়ে বিছানার চারপাশে দাঁড়িয়ে আছে। আমার সময় শেষ হয়ে এসেছে বাবা, আমার আর থাকার উপায় নেই। বাবা, তুমি আমাদের ছেড়ে যেও না।
আমি আমি তোমার ছাড়া কিভাবে এই রাজ্য সামলাবো? তুমি একবার চোখ খুলে তাকাও বাবা। সারুমা, আমার অবুঝ ছেলেটা আর এই বিশাল হেমরাজ্যকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তোমরা দুজনে মিলে প্রজাদের সন্তানের মতো রক্ষা করবে। রানী মধুবালাকে তোমরা যোগ্য সম্মান দিও। পিতা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আপনার বিশ্বাস রক্ষা করব। আপনি শান্তিতে বিশ্রাম নিন পিতা মশাই। কেবল একটা আক্ষেপ রয়ে গেল চারুমা। আমার নাতি আদিত্যকে শেষবারের মতো দেখতে পেলাম না। ওপরালা যেন তোদের কোলে আবার ওকে ফিরিয়ে দেয়। কথাটি শেষ হতেই রাজা অম্বিকা প্রসাদের হাত দুটি খসে পড়ল বিছানায়। চোখ দুটি স্থির হয়ে গেল। রানী মধুবালা বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। অরুণ স্তব্ধ হয়ে আবার মৃতদেহের দিকে তাকিয়ে রইল। চারুলতা নিজের চোখে জল মুছে পরম মমতায় রাজা অম্বিকা প্রসাদ স্থির চোখ দুটি বন্ধ করে দিলেন। এরপর কেটে গেছে অনেকটা সময়। মধুপুর রাজপ্রাসাদ দরবার কক্ষে রাজা মধুরাজ এবং রানী লতা বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ রাজপ্রাসাদের বাইরে ঘোড়ার তীব্র শব্দ শোনা গেল। পরিশ্রান্ত ও হাঁপাতে থাকা এক রাজদূত রাজদরবারে প্রবেশ করে মহারাজ, রানীমা, হেমরাজ্য থেকে চরম দুঃসংবাদ এসেছে। আমাদের হেমরাজ্যের রাজা অম্বিকা প্রসাদ কয়েক প্রহর আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একই সর্বনেশে কথা শুনলাম রাজদূত। মহারাজ অম্বিকা প্রসাদ চলে গেলেন। ও বিধাতা, তুমি চারুমার অরুণের উপর এত বড় বিপদের পাহাড় ভেঙে দিলে। শান্ত হও লতা। রাজপুত্র অরুণ আর চারুলতা আজ কত বড় শোকে ডুবে আছে ভাবো তো। ওদের মাথার উপর থেকে পিতা সমতুল্য অভিভাবক সরে গেল। মহারাজ, আমার চারুমা রাজপুত্র অরুণ তো খুব একা হয়ে গেল। ও সবাইকে সান্ত্বনা দেয়, কিন্তু ওকে আজ সান্ত্বনা দেওয়ার মতো কে আছে সেখানে? আমাদের এক্ষুনি হেমরাজ্যে যাওয়া উচিত। হ্যাঁ লতা, এক মুহূর্ত বিলম্ব করা যাবে না। দ্রুত রথ প্রস্তুত করতে বলো। আমরা এক্ষুনি হেমরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করব। অরুণের এই কঠিন সময়ে আমাদের ওর পাশে পরম শক্তিতে দাঁড়াতে হবে। মধুপুর রাজপ্রাসাদের আঙ্গিনা। রাজা মধুরাজা রানী লতা হেমরাজ্যের উদ্দেশ্যে রথে উঠতে যাচ্ছেন। এমন সময় ব্যাকুল হয়ে ছুটে এলো জেসমিন এবং রাজেশ। রানীমা, মহারাজ, আপনারা আমাদের ছেড়ে একা হেমরাজ্যে চলে যাচ্ছেন। আমাকেও আপনাদের সাথে নিয়ে চলুন। চারু দিদির এই কঠিন বিপদের দিনে আমি তার পাশে থাকতে চাই। জেসমিন মা, তোমার আকুলতা আমি বুঝতে পারছি, কিন্তু তোমাদের এই মধুপুরে থাকাটা যে অত্যন্ত প্রয়োজন। চারুমার অরুণের এই শোকের সুযোগে কোনো অশুভ শক্তি যেন নতুন বিপর্যয় না ঘটায়। কিন্তু রানীমা, যুবরানী চারুলতা আর রাজপুত্র অরুণের এই দুঃসংবাদে আমরা যদি পাশে না দাঁড়াই, তবে আমরা ভাই বোন হয়ে কি করলাম? আমরা হেমরাজ্যে গিয়ে ওদের একটু সান্ত্বনা দিতে চাই। রাজেশ, তোমরা আবেগে ভেসে যেও না। হেমরাজ্যে এখন শোকের ছায়া। সেখানে আমরা গিয়ে ওদের সামলাবো, কিন্তু এই মধুপুর রাজ্যের দায়িত্ব, রাজপ্রাসাদের নিরাপত্তা আর ছোট অদিতির সুরক্ষার ভার তো তোমাদেরকে নিতে হবে। মহারাজ, অদিতি তো রাজপ্রাসাদে কড়া নিরাপত্তায় আছে। চারু দিদি যখন সন্তান হারিয়ে শোক সামলে আমাদের পাশে দাঁড়িয়েছিল, আজ রাজপুত্রের পিতামশাই মহারাজ অম্বিকা প্রসাদের মৃত্যুর দিনে আমি কি করে এখানে চুপচাপ বসে থাকবো? জেসমিন মা, তুমি শান্ত হও। কাল ভৈরব বা অন্য কোনো মায়াবী জাদুকর এই অশুভ সূচকের অপেক্ষায় বসে আছে। এই সময় যদি মধুপুরে কোনো বিপদ ঘটে, তবে চারুমা আরো বেশি ভেঙে পড়বে। তোমরা এখানে সুরক্ষার ঢাল হয়ে মধুপুর আর অদিতিকে আগলে রাখো। এটাই তোমাদের আসল দায়িত্ব। রানীমা একদম ঠিক কথা বলেছেন জেসমিন। আমরা মধুপুর থেকে চারুলতার আস্থা, অদিতির সুরক্ষা নিশ্চিন্ত করি। মহারাজ, আপনারা নিশ্চিন্তে রওনা হন। আমরা মধুপুরকে নিজেদের প্রাণের বিনিময়ে রক্ষা করব। খুব ভালো কথা বলেছ রাজেশ। জেসমিন মা, তুই মন খারাপ করিস না। আমরা হেমরাজ্যে পৌঁছে তোদের কাছে বার্তা পাঠাবো। তোরা শুধু প্রতিটি মুহূর্তে সতর্ক থাকবি। ঠিক আছে, আপনারা চারু দিদিকে বলবেন আমি প্রতিটা মুহূর্ত ওনার জন্য ওপরওয়ালার কাছে প্রার্থনা করছি, আর আপনারা সাবধানে যাবেন।
হেমরাজ্যের রাজপ্রাসাদ, চারদিকে কান্নার রোল আর থমথমে পরিবেশ। সদর ফটক দিয়ে দ্রুত গতিতে প্রবেশ করলো মধুপুর রাজ্যের রথ। রথ থেকে নেমে ছুটতে ছুটতে প্রধান কক্ষে এলেন রাজা মধুরাজা এবং রানী লতা। চারু মা, তোর মাথার উপর থেকে এত বড় ছাতাটা সরে গেল রে মা। তুই কিভাবে এত কষ্ট সহ্য করবি? মা, পিতামশাই আমাকে কথা দিয়েছিলেন উনি সুস্থ হয়ে উঠবেন, কিন্তু উনি আমাদের সবাইকে ফেলে চিরকালের জন্য চলে গেলেন। আমি এখন পিতামশাই বলে কাকে ডাকবো মা? কে রাজ্য চালনায় আমার মনে সাহস যোগাবে? অরুণ, বাবা কান্না করো না, এমন পাথর হয়ে থেকো না। রাজা অম্বিকা প্রসাদ একজন মহান রাজা ছিলেন। উনি পরলোক গমন করেছেন, কিন্তু ওনার রেখে যাওয়া দায়িত্ব এখন তোমার আর চারুর কাঁধে। বাবা মশাই, পিতা আমাকে একেবারে অনাথ করে দিয়ে চলে গেল। আমি পিতাকে রক্ষা করতে পারলাম না বাবা মশাই। শোক প্রকাশ করার সময় এটা নয়। রাজা অম্বিকা প্রসাদের স্বপ্ন পূরণ করতেই আমাদের আবার শক্ত হতে হবে। আমরা সবাই তোমাদের পাশে আছি অরুণ। কাল ভৈরবের জাদুর গুহা। জাদু আয়নায় ফুটে উঠেছে হেমরাজ্যের রাজপ্রাসাদের কান্না, শোক আর ভেঙে পড়া অরুণ ও চারুলতার মুখ। আয়নার সামনে দাঁড়িয়ে পৈশাচিক আনন্দে হাসছে কাল ভৈরব। শোকের সাগরে ভেসেছে পুরা হেমরাজ্য। রাজা অম্বিকা প্রসাদ চলে গেছে, আর তার সাথে হেমরাজ্যের সুরক্ষার সবচেয়ে বড় ঢালটা ভেঙে চোরমার হয়ে গেছে। অরুণ আর চারুলতা, তোরা ভাবছিস মধুপুর রাজা এসে তোদের সামাল দেবে, কিন্তু তোরা জানিস না রাজার মৃত্যুর সাথে সাথে তোদের রাজ্যের উপর এক অভিশপ্ত মায়াজাল বিস্তার করবে। তোদের মনের এই দুর্বল মুহূর্তই আমি আমার পরবর্তী চালটা চালবো। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।